আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের দেয়াল ধসে মায়ের কোলে থাকা নবজাতকের মৃত্যু হয়েছে। আহত মা সহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে আতঙ্কিত হয়ে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে আহত হন শতাধিক শ্রমিক। কুমিল্লায় ইপিজেটে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন অর্ধশতাধিক নারী শ্রমিক। এছাড়া বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে ভবন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। হঠাৎ কয়েক সেকেন্ডের কম্পন। ছুটির দিনে সাত সকালে ভূমিকম্পে কাঁপল দেশ। তীব্র ঝাঁকুনি, ঘরবাড়ি, গাছপালা সবকিছুতে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি অনেকের। যে অবস্থানেই থাকেন দ্রুত বের হয়ে আসেন আবাসস্থল থেকে। উঁচু ভবন থেকে বের হয়ে আসেন কর্মজীবী মানুষ। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে কয়েক কিলোমিটার দূরে। হঠাৎ করে দি ফ্যান শহরে পুরা ভিডি লড়তেছে, পাকা পুরা কেমন মনে হয় যে মরমর খেয়ে ঘরতে বাইরে যেতে, এরকম একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে সবার। পোলাপান আতঙ্ক হয়ে গেছে, আমরা আতঙ্ক হয়ে গেছিলাম। আমি তো কি আমার বিড়ালটা নিচে, তো আমার খাটটা লাগতেছে কেন, এবার খাটটা কেন জো বাইলো। ভূমিকম্পের সময় দেশের কোনো কোনো জেলায় ভবনের ভিতরে শোনা যায় আতঙ্কিত বাসিন্দাদের চিৎকার, কান্না। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাইলকান্দাইল ইউনিয়নে সড়কের পাশে একটি দেয়াল ধসে পড়ে মা ও তার কোলে থাকা সন্তানের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজাতক ফাতেমার। আহত হন মা সহ আরো দুজন। ঘরের ফার্নিচার, আসবাবপত্র সবকিছু কাঁপা, অনেক ভয়াবহ ভূমিকম্প দেখলাম আমার লাইফে। আত্মাসহ কাঁপে গেছে। আমি তো চুলার গ্যাসটাও বন্ধ করি নাই, ওটা রাইখাই আমি বাচ্চাকে নিয়ে দৌড় দিয়েছি। শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন শতাধিক শ্রমিক। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হেলে পড়ে ভবন। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। কুমিল্লা ইপিজেটে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অর্ধশতাধিক শ্রমিক। আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন অনেক নারী। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সতর্ক থাকতে এবং ভবনগুলোর নিরাপত্তা যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কেঁপেছে পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের এলাকা। অফিস ও বাসাবাড়ি থেকে বাইরে বের হয়ে আসে আতঙ্কিত কলকাতাবাসী। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বড় এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়, যা 20 সেকেন্ড স্থায়ী হয়। এখন পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া উত্তর পূর্ব ভারতের গৌহাটি, আগরতলা ও শিলং সহ বিভিন্ন স্থানে ভূকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী থেকে 14 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। এর আগে ভোরে পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যমাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে। এবার অন্যান্য খবর। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদ সমূহে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধের আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধ আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পুষ্পস্তবক দেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণের পাশে রাখা বইয়ে সই করেন।
এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিতভাবে পুষ্পস্তবক দেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেন। 4টায় ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আবারও ভূমিকম্পের খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের একটি ভবনে ফাটল ধরেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে আছেন HM মেহেদি। সেখানকার অবস্থা জানবো তার কাছে। মেহেদি, কি খবর? বিমানবন্দরের ফ্লাইট শিডিউলের কোনো পরিবর্তন হয়েছে কি? এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, যেই বিমানবন্দরের যে বাইরের যে টার্মিনাল, 2 নম্বর টার্মিনালে যে 5 নম্বর যে এখানে গেট রয়েছে, সেখানে বাইরের অংশের একটু পলেস্তারা খসে পড়েছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন যে এভিয়েশনে যে কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে কথা বলে জেনেছি। তারা যেটা বলেছেন যে তারা এখনও পর্যবেক্ষণ করছেন, কোনো ধরনের সমস্যা তারা খুঁজে পাননি এখন পূর্তি। তো যার কারণে কোনো ধরনের ফ্লাইট বিপর্যয় হয়নি এবং বিমানের কোনো যে শিডিউল বিপর্যয় সেটিও আসলে হয়নি। তা আমরা যে সকালেই থেকে যেই এই ভূমিকম্পের যেই মাত্রাটি সেটি প্রবল হওয়ায় বেশ ঝাঁকুনি হয়েছে এবং জনমনে কিন্তু বেশ আতঙ্ক হয়েছে। বিশেষ করে এটি তো আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর প্রধান বিমানবন্দর, তো যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক রয়েছে এবং সেই আতঙ্কিত হওয়া থেকে তারা যেন দূরে থাকতে পারেন, এই জন্য এখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে যে কোনো ধরনের যাত্রীরা যেন ভয় ভীতি না পান এবং এইটা যে আসলে কোনো তেমন শঙ্কা নয়। এখানে বুয়েটের একটি টিম কাজ করছে, এখানকার যে নিরাপত্তা যেই কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও কিন্তু যে এখানকার বাইরের যেই বিশেষজ্ঞ টিম রয়েছেন তারাও খুব কাজ করছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটিকে দেখছেন যাতে কোনো ধরনের বিপর্যয় না হয়। বিশেষ করে ভূমিকম্পের তাৎক্ষণিক যেই ক্ষয়ক্ষতি তার চেয়েও কিন্তু পরবর্তীতে এক ধরনের বড় ধরনের সংকট বা বিপর্যয় কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে এখনও পর্যন্ত তারা যেটি বলছেন যে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই এবং কোনো ধরনের সেই শঙ্কাও তারা বোধ করছেন না। তবে তারা উপরে উঠছেন এবং এখনও দেখছেন যে কোনো অংশে কোনো ধরনের ফাটল হয়েছে কিনা। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছ থেকে। পরবর্তীতে আপনার মাধ্যমে আরও তথ্য জানিয়ে দিতে পারবো। কাকলি। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভূমিকম্প পরবর্তী খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। নিজেদের ঐক্যে ফাটল ধরলে পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্রের চর্চার মধ্যে ধর্মকে কোনো স্থান নেই, তাই ধমক দিয়ে কোনো লাভ হবে না, বরং নিজেদের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের দুয়ারে যাওয়া। জনগণই বেছে নেবে তারা কাকে গ্রহণ করবে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের অপরাধের বিচারের রায়কে ঘিরে পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবারও দুর্বৃত্তরা মাঠে নেমেছে। সামনে জাতীয় নির্বাচন, আর একটি মহল নির্বাচনী পরিবেশকে নষ্টের ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না, কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। নতুন করে দূষণের কবলে দখল দূষণের খ্যাতি পাওয়া শহর ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সে দূষণের কারিগর রাজনৈতিক নেতারা। প্রাণের নগরী এখন রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কার্যকরী আইন না থাকা আর রাজনৈতিক প্রভাবের কাছে হার মানতে হচ্ছে নগর প্রশাসনকে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী এখন মজেছে নির্বাচনের ডামাডোলে, আর শহরের নান্দনিকতা চাপা পড়েছে বিভিন্ন দলের ব্যানার ফেস্টুনে।
কেউ কেউ শুধু দেয়ালে পোস্টার সাটিয়েই ক্ষান্ত হননি, ঝুলিয়েছেন বড় বিলবোর্ড। এমন দৃষ্টি দূষণ থেকে বাদ যায়নি মেট্রো রেল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাও। নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে প্রায় সব দলগুলোই, আর তারপরই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেগা সিটি ঢাকা। এমন পরিস্থিতিতে 2 সিটি কর্পোরেশনও অসহায়। আইন বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া দেয়াল লিখন বা অননুমোদিত জায়গায় পোস্টার লাগালে সর্বোচ্চ 50,000, সর্বনিম্ন 5,000 টাকা জরিমানার আওতায় আসবেন। জেল হতে পারে সর্বোচ্চ 30 দিন। এই আইনকে অপরাধের সুযোগ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। শহরের নান্দনিকতা রক্ষায় সেই শাস্তি যথেষ্ট না। আইনে একে বলা আছে যে নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গা যদি লাগানো হয়, সরকার বা সিটি কর্পোরেশন এই আইন 2012-তে প্রণীত হওয়ার পর 10 বছরে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে নাই বা অনুমতি সাপেক্ষে। এই নির্দিষ্ট জায়গায় 2022 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা শহরে 52টা জায়গায় নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সেই 52টা জায়গায় কিন্তু পোস্টার লাগানো হয়নি। পোস্টার লাগানো হচ্ছে মেট্রো রেলের পিলারে, পোস্টার লাগানো হচ্ছে স্কুলের দেয়ালে, বাসাবাড়ির দেয়ালে। বিগত কিছুদিনে পরিচ্ছন্নতা অভিযানের আওতায় 2 সিটিতে প্রায় কয়েক লাখ পোস্টার ব্যানার অপসারণ করেছে নগর প্রশাসন। যাদের নামে পোস্টার লাগানো হচ্ছে কয়েক দফায় তাদেরকেও সতর্ক করা হলেও সুফল নেই বলে দাবি কর্মকর্তাদের। ব্যানার পোস্টার ফেস্টুন লাগালে এটা কিন্তু যেই দলগুলো লাগাবে এটা তাদেরও ইমেজের ব্যাপার, কারণ এটা কিন্তু কেউই পছন্দ করে না। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে ওই কমপ্লায়েন্সটাও কিন্তু ওই দলটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবে। শুধু রাজনৈতিক দল না, এখানে অন্য সংগঠনও আছে, তাদেরকে আমরা অবহিত করব। আমরা চিন্তা করছি অবহিত করলে যেন মানে উদ্দেশ্য হলো যে নগরীকে দৃষ্টিনন্দন রাখা, এটা একটা মূল উদ্দেশ্য। পাশাপাশি আমরা এই বিষয়টি তাদেরকে অবহিত করবো, তারা যেন তাদের নিজস্ব পোস্টারগুলো এখান থেকে সরে নেয়। আমরা চিঠি নিই। তবে কর্মকর্তারা আশা করছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে এই পরিস্থিতি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় জেলা কারাগারের কারারক্ষী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, বুধবার সকালে শহরের আলাইপুর এলাকার নিজ বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে চলে যান জুয়েলারি দোকানের ম্যানেজার শফিকুল ইসলাম। রাতে বাসায় ফিরে দেখতে পান দরজার তালা ভেঙে বাসার মালামাল তছনছ করে 32,000 টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়ের করলে সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। গতরাতে নাটোর কারা কর্তৃপক্ষের সহায়তায় কারারক্ষী ইউসুফ হোসেন ইমনকে আটক করে পুলিশ। এর আগে চুরির সাথে সম্পৃক্ত কারারক্ষীর অপর 2 সহযোগী আলমগীর বাদশা ও পিন্টুকেও আটক করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পেঁয়াজের ঝাঁঝ না কমতে বাজারে বেড়েছে আলুর দামও। প্রতি কেজি আলুতে বেড়েছে 5 থেকে 7 টাকা, বস্তা প্রতি বেড়েছে 500 টাকা করে। অন্যদিকে শীতের সবজির বাজারে উত্তাপ এখনো কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। মধ্যবিত্তের তরকারি হিসেবে আলু খুব পরিচিত। সারা বছর তেমন বাড়েনি আলুর দাম, বলা চলে অনেকটা স্থিতিশীল ছিল। হঠাৎ করেই এক লাফে বেড়েছে 5 থেকে 7 টাকা। কেজি প্রতি এলাকা ভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। অন্যদিকে এখনও ঝাঁঝ কমছে না পেঁয়াজের। গত 21 দিন ধরেই 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিতেও প্রভাব পড়েনি বাজারে। এর সময় আলুর দাম এভাবে বাড়ে আমি দেখি নাই। পেঁয়াজের বাজার মোটামুটি একটা স্থিতিশীল আছে। গত সপ্তাহে 110 টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে 110 টাকা থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তবে বিষয়টি মানতে নারাজ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সরকারের মনিটরিংয়ের অভাবেই সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। টিসিবির যদি কার্যক্রম বাড়ানো যায় তাহলে এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা, এটি মনে হয় একটা ব্যালেন্স হতো আর কি। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। বাজারে ভরপুর শীতকালীন সবজি থাকার কথা থাকলেও তুলনামূলক কম। এর সুযোগে বাড়তি দামে বিক্রির প্রতি ঝোঁক বিক্রেতাদের। ঠান্ডা জন পড়ে যাবো তো ইনশাল্লাহ আমদানিও বেশি হোক, মানে দামও কমে যাবে। আর 15-20 দিন এই শীতের সময় যদি আপনি কোনো জিনিসের দাম 120-এর কমে না পান, তাহলে তো এখানে বাজারে আসাটা উচিতই না। বাজারের দরদাম তো আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল আগের দামেই বিক্রি হচ্ছে।
ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা ডজনে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও মুরগির দাম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।